আমাদের চারপাশে জীবন কি বলতে কি শুধু প্রাণী জগৎকেই বোঝায়? নিশ্চয়ই না, তার মধ্যে উদ্ভিদ জগৎও রয়েছে। তো সেই আমাদের প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ জগতের মধ্যে তাদের ভাগ মানে তাদের রাজ্যটা কিরকম, তাদের রাজ্যে কারা কারা বাস করছে, তাই তো? যেমন তুই দেখবি যে একটা রাজার রাজ্যে তো অনেকজন বাস করে থাকে, তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, কেউ গরিব কেউ বড়লোক, বিভিন্ন ভাগ রয়েছে। তো ঠিক সেরকম ভাবে আমাদের উদ্ভিদের মধ্যে যে রাজ্য দেখা যায়, ওই উদ্ভিদ রাজ্যের মধ্যে কারা বাস করছে, চলো আজকে জানা যাক। ওকে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুল আলা ইউটিউব চ্যানেল। আমি জাসমিন, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আমরা ক্লাস 9-এ যে ফার্স্ট চ্যাপ্টার আছে তোমাদের জীবনতার বৈচিত্র্য, এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি। তাহলে দেখো এখানে বলছে যে আমাদের যে উদ্ভিদ রাজ্য রয়েছে, যাকে আমরা ইংলিশে কি বলছি, প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট মানে কি উদ্ভিদ, আর কিংডম মানে কি রাজ্য। তাহলে প্ল্যান্ট কিংডমকে আমরা কিভাবে ভাগ করতে পারি বা তার মধ্যে কারা কারা রয়েছে। ওকে। তাহলে দেখো এই প্ল্যান্ট কিংডমকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? যদি আমরা এই প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্যকে ভাগ করি, প্রধানত দুটি ভাগে মেন ভাগ করা যায়। নাম্বার ওয়ান কি বলছে তোমার, একটা অ্যান্ড নেক্সট 2 নাম্বার। ওকে। তো তারা কারা, কাদেরকে আমরা এভাবে ভাগ করছি? ওকে। তাহলে প্ল্যান্ট কিংডমকে প্রধান যে একটা ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে তোমার কি, ক্রিপ্টোগ্যামি। ক্রিপ্টো গ্যামি। ক্রিপ্টোগ্যামি, এই ক্রিপ্টোগ্যামি কথাটার আরেক নাম কি না, অপুষ্পক উদ্ভিদ। মানে যে ফুলের মধ্যে যে উদ্ভিদের মধ্যে ফুল ফল বীজ গঠিত হয় না, তাকে আমরা কি বলছি, ক্রিপ্টোগ্যামি বা তোমার অপুষ্পক উদ্ভিদ। তাহলে লিখে দিই বাংলাটাই, ধরবে এখানে বা অপুষ্পক বা অ এখানে ধরছে না এটা। ওকে, তাহলে একে আমরা ক্রিপ্টোগ্যামি ভাগ করছি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ফেনোগ্যামি বা সপুষ্পক উদ্ভিদ। বা সপুষ্পক। তাহলে এইটা হচ্ছে তোমার একদম যদি প্রথম দিকে দেখি ব্রড ক্লাসিফিকেশন একদম বৃহৎ আকারে, তাহলে মেনলি দুটো ভাগে ভাগ করতে পারছি। ওকে। কিন্তু এই ক্রিপ্টোগ্যামি আর ফেনেরোগ্যামি বা যাকে আমরা অপুষ্পক উদ্ভিদ, আর ফেনেরোগ্যামি মানে যাকে সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যার মধ্যে ফুল ফল বীজ তিনটে গঠন হয়, তাকে আমরা আবার ফার্দার ভাগ করতে পারবো। ওকে। তো এই ক্রিপ্টোগ্যামিকে দেখো আবার 3 ভাগে ভাগ করা যায়, যার মধ্যে কি কি আছে তোমার, ক্রিপ্টোগ্যামিকে যদি ভাগ করি আবার একে 3 ভাগে ভাগ করা যায়। কি কি সেই 3 ভাগ ক্রিপ্টোগ্যামি? তাহলে ভাগ দেখো চলো। নাম্বার 1 শৈবাল বা অ্যালগি, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তাহলে নাম্বার 1-এ কি বললাম আমি, শৈবাল। নাম্বার 1-এ তোমার কি, শৈবাল, বা যাকে ইংলিশে বলা হয় কি অ্যালগি। নেক্সট তোমার রয়েছে কি মস, এন্ড 3 নাম্বারে তোমার রয়েছে ফার্ন। তাহলে যদি ক্রিপ্টোগ্যামি বা অপুষ্পক উদ্ভিদকে আমরা আবার ডিভাইড করি, তাহলে কি দেখলাম, শৈবাল যাকে বলা হচ্ছে ইংলিশে কি অ্যালগি, নেক্সট তোমার হচ্ছে মস রয়েছে, ফান্ড রয়েছে। তাহলে এই 3টে ভাগে ভাগ করা আছে। তাই এই শৈবাল বলো, মস বলো বা ফান্ড বলো, এগুলোর মধ্যে কি ফুল ফল বীজ গঠন হবে না, এবং সেই জন্য একে আমরা ক্রিপ্টোগ্যামি বলা হচ্ছে। তাহলে এখানে লিখে দিই যে ক্রিপ্টোগ্যামির বৈশিষ্ট্যটা তাহলে কি, এদের মধ্যে ফুল বলো ফুল ফল বীজ গঠন হয় না। তাহলে এই ক্রিপ্টোগ্যামের মধ্যে ফুল ফল বা বীজ গঠন হয় না। আর সেই জায়গাতে দাঁড়িয়ে ফেনোগ্যামের বৈশিষ্ট্য এটাই যে এদের দেহে তোমার ফুল ফল অ্যান্ড বীজ গঠন কি হবে, হয়। ওকে।
তাহলে এই ক্রিপ্টোগ্রামের মধ্যে শৈবাল গেল। এবার শৈবালের এক্সাম্পল বা উদাহরণ কি হবে, কোনগুলো শৈবাল আমরা বলছি? এই শৈবালের মধ্যে তোমার এককোষী আর বহুকোষী দেখা যায়। তাহলে একে আমি আবার ডিভাইড করতে পারি। দেখো শৈবালকে যদি দেখা যায় যে একে আমি কিভাবে ডিভাইড করতে পারছি, এক মিনিট, শৈবালকে আমি এককোষী আর বহুকোষী দুটো ভাগে ভাগ করছি। তাহলে শৈবাল এলো এখানে, এর আবার দুটো ভাগ দেখবো, একটা তোমার রয়েছে এককোষী এন্ড একটা রয়েছে বহুকোষী। তাহলে এককোষী শৈবাল কোনটা আর বহুকোষী বা কোনটা, এটা আবার জানতে হবে। চলো তাহলে এককোষী বহুকোষী শৈবাল। ওকে, তাহলে এককোষী শৈবালের এক্সাম্পল কি রয়েছে তোমার? ভলভক্স, মানে কি যাদের দেহে একটা মাত্র সেল দিয়ে গঠন হবে। দেখো প্ল্যান্ট সেল আমরা পড়েছি, অ্যানিমেল সেল পড়েছি, দুজনে কিন্তু অলমোস্ট সেম থাকে, বাট কিছু কিছু ডিফারেন্ট থাকে যেগুলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, আবার কিছু এমন থাকে যেগুলো মানে অঙ্গাণু থাকে যেগুলো প্রাণীদের পাওয়া যায়, যেগুলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায় না, তাই তো? তো সেই অনুযায়ী দেখতে গেলে আমাদের যে উদ্ভিদ কোষ ছিল বা যাকে প্ল্যান্ট সেল বলা হচ্ছে, তো সেই সেলের মধ্যে অনেকগুলো থাকে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে। তাহলে এক কোষী মানে কি, এক মানে কি একটা, কোষী মানে কোষ। তাহলে একটা কোষ দিয়ে গঠন করেছে এমন বডি বা এমন যে উদ্ভিদ দেহ তাকে বলা হচ্ছে এককোষী। তো সেই শৈবাল তার মধ্যেও কিন্তু এককোষী রয়েছে, মানে একদম লোয়েস্ট পোর্শনের মধ্যে গেছে, একদম সিম্পলেস্ট স্ট্রাকচার, এর থেকে সরল কিছু হয় না। তো সেই এককোষী শৈবালের লেখা যদি লিখি যে এককোষী, অর্থাৎ যাদের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠন করেছে, তাহলে ওই এককোষী শৈবালের এক্সাম্পল কি হবে তোমার? না ভলভক্স। তাহলে ভলভক্স যদি কোথাও দেখো তাহলে জানবে যে এটা এক প্রকার শৈবাল বা অ্যালগি। ভলভক্স হবে, ক্লামাইডোমোনাস হবে, এগুলো তোমার শৈবাল আন্ডারে পড়ছে। আর যদি বহুকোষীর কথা লিখি তাহলে স্পাইরোগাইরা। এই নামগুলো ইম্পর্টেন্ট, বহুকোষী। তাহলে বহুকোষী এক্সাম্পল কি হবে তোমার? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা নামটা অনেকে শুনে থাকবে, যেটা খণ্ড আকারে হচ্ছে যে এর জনন সম্পন্ন হয়ে থাকে, স্পাইরোগাইরা। তাহলে এটা কি হলো তোমার? একদম একদম এই সাইডটা দেখো, ক্রিপ্টোগামি হলো, ক্রিপ্টোগামির মধ্যে তোমার তিনটে ভাগ ছিল, শৈবাল বা অ্যালগি, তার আবার দুটো ভাগ রয়েছে, এককোষী বহুকোষী। এককোষী এক্সাম্পল ভলভক্স আর ক্লামাইডোমোনাস, যেটা আমি লিখিনি এখানে, বাট জেনে রাখবে। আর বহুকোষী কি হলো? স্পাইরোগাইরা। তাহলে বোঝা গেল শৈবালের পার্টটা। এবার নেক্সট চলো মশ। মশকে আমরা কি বলতে পারি? ব্রায়োফাইটা। তাহলে এইগুলো আবার সাব ডিভিশন থাকে, যার মধ্যে মশ পড়ছে সেটাকে আমরা বলছি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটার আন্ডারে পড়ছে তোমার কি? মশ। এবার এই মশেরও কিছু এক্সাম্পল আমরা দেখব। তাহলে এর এক্সাম্পল উদাহরণ কি হবে মশের বা ব্রায়োফাইটা যাকে বলছি, এখানে লিখে দিই মস এক্সাম্পল। ওকে, তাহলে এর এক্সাম্পলের মধ্যে তোমার পড়ছে উদাহরণ কি হবে? না রিক্সিয়া হবে, যাকে থ্যালাস প্রকৃতির হয়ে থাকে, এবং ফিউনেরিয়া। তাহলে দুটো দুটো করে লিখে, মানে দুটো করে বলছি, দুটো করে মুখস্থ রাখবে, রিক্সিয়া এন্ড রিক্সিয়া এক নাম্বার গেল, যেটাকে তোমার থ্যালাস প্রকৃতির হয়ে থাকে, এন্ড ফিউনেরিয়া। ফিউনেরিয়া ফিউনেরিয়া। তাহলে এই দুটো কি গেল তোমার? মশ বা ব্রায়োফাইটার আন্ডারে পড়ছে, বোঝা গেল। লাস্ট আমাদের ফার্ন কি রয়েছে? ফার্ন কার আন্ডারে পড়ছে? মশ ব্রায়োফাইটা, তখন ফার্নকে আমরা বলি টেরিডোফাইটা। টেরিডোফাইটার ফাইটা বা ফাইট যাই বলতে পারো, তার আন্ডারে পড়ছে কি তোমার? ফার্ন। এটা কি? টেরিডোফাইটা। টেরিডোফাইটা। তাহলে এই ফার্ন যেটা টেরিডোফাইটার আন্ডারে পড়ছে, এর এক্সাম্পল কি হবে? লাইকোপোডিয়াম বা শুষ্নি বা ড্রায়োপটেরিস, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল। তাহলে এর এক্সাম্পল কি দেখবো? শুষ্নি, এটা তোমার কির মধ্যে পড়ছে? এটা তোমার ফার্নের মধ্যে পড়ছে। এবার প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায় কিছু, যে এর স্ট্রাকচার কিরকম, প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রাকচার ডিফারেন্ট হবে, বোঝা যাচ্ছে এখান থেকে। তো শুষ্নি রয়েছে, আর কি রয়েছে তোমার? ড্রায়োপটেরিস। ড্রায়োপটেরিস। ওকে, তাহলে এইগুলো তোমার কি রয়েছে তোমার? না ফার্নের এক্সাম্পল, বা যাকে আমরা বলছি টেরিডোফাইটা। এটা তোমার শুষ্নি। ওকে, বুঝে গেল। তাহলে আমরা যদি পুরো গোটা একদম প্ল্যান্ট কিংডম থেকে স্টার্ট করেছিলাম, যার প্রধান দুটো ভাগ করেছিলাম, একটা ক্রিপ্টোগ্যামে একটা ফেনোগ্যামে।
ফেনেরো কথাটা থেকে মনে রাখবে যে ফেনেরো যেখানে যেখানে FENO ফেনো, তখন সেটা হয়ে যাবে সপুষ্পক। মানে কি সপুষ্পক, মানে কি যে যার মধ্যে ফুল ফল বীজ তৈরি হচ্ছে, তাহলে তাকে তার আন্ডারে পড়ে গেল ফেনোরোগ্যামি। আর যার মধ্যে হয় না তাকে ক্রিপ্টোগ্যামি। ওকে, তো এটা মনে রাখবে কি হবে, ক্রিপ্টো থেকে মনে রাখো ক্রিপ্টে মানে খুব একটা কিছু চাই না তো, একদম কিছুই নেই এর মধ্যে। আর এ হচ্ছে তোর ফেনোরোগ্যামি, ফ্যান, এর প্রচুর ফ্যান ফলোয়ার আছে, সবকিছু গঠন করে থাকে। মানে এ মানে ভাববে একটা যে বৃহৎ এলাকা, জাস্ট ট্রিক্স এর জন্য বলছি। আর ক্রিপ্টো মানে একদম ক্রিপ্টোর কাছে কিছু হয় না, না হয় ফুল, না ফল, না বীজ, কিচ্ছু হয় না। তো সেম যে আমরা ভাগ করলাম তিনটে, শৈবাল, মশ আর ফার্ন। শৈবালের মধ্যে দেখলাম কি এককোষী বহুকোষী রয়েছে ভলভক্স আর স্পাইরোগাইরা। ওর এককোষী এক্সাম্পল আরেকটা হবে কি তোমার ক্লামাইডোমোনাস। মশের মধ্যে রয়েছে তোমার যেটা ব্রায়োফাইটের আন্ডারে পড়ছে, এর এক্সাম্পল কি হবে রিক্সি এবং ফিউনেরিয়া। আর ফার্ন যেটা তোমার কার আন্ডারে পড়ছে না টেরিডোফাইটা, তো সেটার আন্ডারে পড়ছে কি শুষ্নি অ্যান্ড ড্রাফটিস। বুঝে গেল? তাহলে এটা গেল আমার কি ক্রিপ্টোগ্যামের শ্রেণীবিন্যাস। এবার যদি আমরা ফেনোরোগ্যামিকে দেখি, যাদের মধ্যে ফল ফুল বীজ তৈরি হচ্ছে, তাহলে তাকে আমরা কত ভাগে ভাগ করতে পারবো? এদের ক্ষেত্রে ওইকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। এই নামগুলো তোমরা শুনে থাকবে। তাহলে কিসে দুটো ভাগ? ক্রিপ্টোগ্যামের ডিভিশন। চলো এবার চলো একটু ক্রিপ্টোগ্যামিকে ভাগ করা যাক। তাহলে ক্রিপ্টোগ্যামিকে যদি আমরা ভাগ করি, দেখা যাবে যে দুটো ভাগে ভাগ হয়। ক্রিপ্টোগ্যামি ট্রু সাইড, একটা হচ্ছে তোমার কি ব্যক্ত বীজি অ্যান্ড অ্যানাদার ইজ গুপ্ত বীজি। ব্যক্ত কথাটার মানে কি যে ওপেন রয়েছে, মানে কোনো কিছু এক্সপোজ, সবকিছু খোলা রয়েছে এরকম। আর গুপ্ত মানে কি গুপ্ত আকার রাখে, মানে লুকিয়ে রাখে, তাই তো? তাহলে এই কথাগুলোর মানে মাঝে বোঝা যাচ্ছে যে কথা এগুলো কি জিনিস, তাই তো? তাহলে ব্যক্ত বীজি, বীজি কারণে কি, তাহলে যে বীজটা থাকবে উদ্ভিদের মধ্যে, কারণ আগে বললাম ফেনোরোগ্যামির ক্ষেত্রে তোমার ফুল ফল বীজ তৈরি হয়। তাহলে এদের ক্ষেত্রে যে বীজটা থাকবে সেটা কি থাকবে ব্যক্ত, মানে এক্সপোজ থাকবে, ওপেন থাকবে। আর ওদের ক্ষেত্রে মানে গুপ্ত বীজের ক্ষেত্রে কি থাকবে লোকারা থাকবে বা গুপ্ত আকারে থাকবে। তাহলে লিখে দিই এটাকে, এটা তোমার কি রয়েছে ব্যক্ত বীজি। এন্ড ওটা কি হবে গুপ্ত বীজি। গুপ্ত বীজি। ব্যক্ত বীজিকে ইংলিশে কি বলা থাকে জিমনোস্পার্ম, এন্ড ওটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, তাহলে কে বলা থাকে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, এন্ড এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, তাহলে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম দুটো ভাগ ভাগ করলাম। এখানে এবার দেখো, এখানে আমি এটা হাইলাইট করি যে এই ব্যক্ত কথাটার মানে কি, তাহলে ওপেন থাকবে, এক্সপোজ থাকবে, এটা কথাটার মানে কি ওপেন। অথবা তুমি বলতে পারো কি এক্সপোজ, এক্সপোজ মানে কি খোলা রয়েছে, তাই তো? তাহলে বীজটা তোমার এক্সপোজ রয়েছে, মানে এর কোনো কভারিং থাকছে না, তখন আমরা তাকে বলছি ব্যক্ত বীজ উদ্ভিদ, বা যাকে ইংলিশে বলছে জিমনোস্পার্ম। আর অ্যাঞ্জিওস্পার্ম বাংলা কথা থেকে বেশি বুঝতে পারবে, গুপ্ত কথাটার মানে কি, তাহলে এটা হচ্ছে তোমার ক্লোজ রয়েছে। এটা কি রয়েছে তোমার ক্লোজ রয়েছে, অর্থাৎ বন্ধ রয়েছে, তার বীজটা কি রয়েছে না একটা ঢাকা কভারিং রয়েছে, তাকে আমরা বলছি গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। এবার তাহলে ব্যক্ত বীজের আন্ডারে কারা পড়ছে? তোমার নাম শুনেছো হয়তো আগে, সাইকাস, পাইনাস, তাই না? তাহলে ব্যক্ত বীজের আন্ডারে ওরাই আসছে। তাহলে ব্যক্ত বীজের এক্সাম্পল কারা রয়েছে না, সাইকাস রয়েছে অ্যান্ড পাইনাস রয়েছে। সাইকাস অ্যান্ড পাইনাস। তাহলে এগুলো চলে গেলো কি তোমার ব্যক্ত বীজের আন্ডারে। তাহলে গুপ্ত বীজের আন্ডারে কোনগুলো রয়েছে? গুপ্ত বীজের মধ্যে তোমার আবার দুটো ভাগে ভাগ করা আছে এদেরকে, একটা কি তোমার একবীজপত্রী আর একটা তোমার দ্বিবীজপত্রী। তাহলে এদেরকে যদি আবার ডিভাইড করি, এদের দুটো ভাগ আসে, একটা কি তোমার একবীজপত্রী, তাহলে একটা কি রয়েছে তোমার একবীজপত্রী, মানে কি যার মধ্যে একটা বীজ থাকবে, একবীজপত্রী। এন্ড সেকেন্ডটা কি রয়েছে দ্বিবীজপত্রী, দ্বি মানে কি দুটো, দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী এগুলো কার আন্ডারে পড়লো? গুপ্তবীজি, মানে যার ক্ষেত্রে বীজটা কভারিং থাকবে। এবার
একবীজপত্রী মানে কি, তাহলে একটা বীজপত্র থাকবে। আর দ্বিবীজপত্রী মানে কি, দুটো বীজপত্র থাকবে। তাহলে এদের উদাহরণ কি হবে? একবীজপত্রের উদাহরণ হবে তোমার ধান এন্ড গম। এর উদাহরণ কি হবে? ধান, গম, এগুলো তোমার একবীজপত্রের মধ্যে পড়ছে। আর দ্বিবীজপত্রের মধ্যে আছে মটর এবং আম। মটর আর কি আম। ওকে, তাহলে মটর, আম এগুলো তোমার কি হলো? দ্বিবীজপত্রী। তাহলে এইটা হলো আমাদের পুরো একদম যে প্ল্যান্ট কিংডম ছিল বা উদ্ভিদ রাজ্য, তার ক্লাসিফিকেশন, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার এরপর আমাদের কাজ কি হবে না, প্রত্যেকটাকে আলাদা করে দেখা, যে শৈবাল কি, মশ কি, বা তোমার ফার্ন বা ট্রিডোফাইটা কি, ব্যক্তবীজি কি, গুপ্তবীজ কি। কিন্তু এইটা তোমাকে মেনলি জানতে হবে, নয়তো বাকিগুলো বুঝতে পারবে না। তাহলে এর মধ্যে কি আমরা দেখেছি, একবার আবার দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় লিখে রাখবো। ওকে, তো এইটা গেল তোমার প্ল্যান্ট কিংডমের। এবার চলো আমরা একটা একটা করে দেখবো যে শৈবাল। ওকে, তাহলে নেক্সট আসছে তোমার শৈবাল, বা যাকে আমরা বলছি অ্যালগি। তাহলে এর কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার দেখা যায়, বা এক্সাম্পল কারা কারা আসছে। শৈবাল তোমরা তোমাদের বাড়ির পাশে এখানে ওখানে অনেক দেখতে পাও, এটা আলাদা করে দেখার কিছু নেই। তো এই শৈবাল যে রয়েছে অ্যালগি, তাহলে এটা কিরকম স্থানে জন্মায়, এদের বাসস্থানটা কিরকম হয়ে থাকে। দেখবে তোমরা যখন কোথাও জল পড়ে থাকে, সেখানের মধ্যে একটা কি হয়, একটা মানে সবুজ সবুজ কিছু জন্মে যায়, যেখান থেকে প্রচুর স্লিপ করে। তো ওখানের মধ্যে কি রয়েছে, তাহলে শৈবাল। এই শৈবালগুলো সাধারণত কি জলজ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ যেখানের মধ্যে তুমি জল পাবে ওখানের মধ্যে এরা গ্রো করতে পারে। উদ্ভিদ দেহটা কিরকম হয়ে থাকে, তাহলে এদের মধ্যে কি তোমার আলাদা করে মূল, কাণ্ড, পাতা ভাবে ভাগ করা যায়? এদের মধ্যে এভাবে ভাগ করা যায় না, একে বলা থাকে সমাঙ্গদেহী। তাহলে সমাঙ্গদেহী কথাটার মানে কি? সমাঙ্গদেহী মানে কি? সমাঙ্গ মানে কি? সমান। তাহলে এদের দেহের মধ্যে তোমার কি রয়েছে না, আলাদা করে যে একটা গাছের মধ্যে কি থাকে, কাণ্ড থাকে তোমার, এক সেকেন্ড, একটা গাছের মধ্যে কি থাকে তোমার, কাণ্ড থাকে, তারপরে তোমার হচ্ছে যে এর মধ্যে পাতা থাকে, কাণ্ড, পাতা থাকে, মূল থাকে, মূল থাকে, এভাবে ভাগ করি। কিন্তু এই যে আমাদের শৈবাল পড়ছি, এর মধ্যে উদ্ভিদ দেহকে আমরা এরকম মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারবো না। অর্থাৎ এদের বডিটাকে এই জন্য কি বলা আছে তোমার, না সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী কথাটার মানে বোঝা গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সমাঙ্গদেহী কথাটার মানে কি। তাহলে এই যে লেখা আছে দেখো, এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভাজিত হয় না, এবং প্রধান দেহটি হলো লিঙ্গধর প্রকৃতির। এই কথাটা দেখো, লিঙ্গধর কথাটার মানে কি? হুম, একটা ওয়ার্ড তো দিলে এখানে, লিঙ্গধর। এবার লিঙ্গধর কথাটার মানে কি এখানে লিখি, তাহলে লিঙ্গধর কথাটার মানে যার মধ্যে মেল এন্ড ফিমেল দুই ধরনের দেখতে পাওয়া যায়। তাহলে এর মধ্যে একটা গাছের মধ্যে আলাদা থাকে মেল পার্ট, একটা ফিমেল পার্ট, যেমন আমাদের হিউম্যানের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এদের দেহের ক্ষেত্রে হবে কি, মেল আর ফিমেল দুটো একটা গাছের মধ্যে দেখা যাবে। তাহলে মেল এন্ড ফিমেল দুটো দেখা গেলে তখন দেখা হচ্ছে লিঙ্গধর প্রকৃতির হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে ফল আর বীজ। এদের তো বলেইছি আগে, কারণ এদের নাম তোমার কি রয়েছে, ক্রিপ্টোগ্যামাস, অপুষ্পক উদ্ভিদ। তাহলে এদের দেহে ভাই ফল আর বীজ কোথা থেকে আসবে? আসবে না। এদের দেহে কোনো প্রকার ফল আর বীজ গঠন হবে না। এই জন্য তো আমরা এদেরকে ভাগ করলাম। আগের পাতে কি দেখলাম, যে এই ভাগগুলো মানে শৈবাল বলো, মশ বলো, ফার্ন বলো, এর তো প্রধান বৈশিষ্ট্য একদম মেন, এদের বাপকে ছিল যে এদের ক্রিপ্টোগ্যামাস বলা হচ্ছে, কারণ এদের মধ্যে এগুলো হয় না। তো স্বাভাবিক, এটা প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আমরা লিখতে পারবো পরীক্ষায় আসলে। নেক্সট হচ্ছে সংবহন কলাতন্ত্র। সংবহন কলা জিনিসটা কি, দেখো সংবহন কলা জিনিসটা কি, তাহলে সংবহন কলা, সংবহন কলা, এই সংবহন কলাতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একদম সিম্পল, বা যাকে বলছি সরল। তাহলে একটা কি রয়েছে তোমার সরল সংবহন কলাতন্ত্র, আর একটা তোমার রয়েছে জটিল, জটিল সংবহন কলাতন্ত্র, বা যাকে বলছে কমপ্লেক্স। ওকে, এই সরল সংবহন কলাতন্ত্রকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। এগুলো তোমাদের জাস্ট জেনে রাখবে, এত ডিটেলস এ নেই, কিন্তু এটা না বুঝতে পারলে ওটা একদম অড লাগবে, কিছুই বুঝতে পারবে না। তো সেজন্য বলা যে সংবহন কলাতন্ত্রকে আমরা দুই ভাগে মেনলি ভাগ করছি, একটা সরল, একটা জটিল। তোমাদের লেভেলে এইটুকুই। এবার তোমরা এটা জেনে রাখো যে সরলে আবার তিনটে ভাগ রয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। ঠিক আছে,
আর জটিলের মধ্যে যদি দেখো তাহলে এদের আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের কাজটা কি? এরা উদ্ভিদ থেকে যে রয়েছে সংবহন কলাতন্ত্র, তাহলে কি সংবহন করছে? তাহলে দেখো আমাদের উদ্ভিদদের দু ধরনের প্রবাহই দরকার, উপরেও যাওয়া দরকার, নিচেও আসা দরকার, মানে মূল থেকে পাতায় আর পাতা থেকে যেগুলো আছে সেগুলো নিচে প্রত্যেকটা অঙ্গে পৌঁছানো দরকার। তো এই যে সংবহন কলাতন্ত্র রয়েছে, যে একটা জটিল রয়েছে, তাহলে জাইলেমের কাজটা কি তোমার? এই হেল্প করে থাকে ঊর্ধ্বমুখী সংবহনে। তাহলে ঊর্ধ্বমুখী সংবহনে হেল্প করে থাকে কে? আমার জাইলেম। বোঝা গেল? আর ফ্লোয়েম কি করে থাকে না নিম্নমুখী সংবহনে হেল্প করে থাকে। নিম্নমুখী সংবহন। ওকে, তাহলে দেখো একবার এখানে প্রথম থেকে সংবহন তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা তোমার কি রয়েছে সরল, একটা তোমার কি রয়েছে জটিল। সরলটা সিম্পল, এর মধ্যে কোনো ঝামেলা নেই। এটা তোমার কি রয়েছে না একদম তিন ভাগ রয়েছে। এই ভাগগুলো লিখছি না এই কারণে, কারণ বেকার মাথা কামিয়ে লাভ নেই, এগুলো তোমাদের আসবে না। শুধু জেনে রাখবে যে সরল সংবহন তন্ত্র কলাকে ডিভাইড করা যায়। আর জটিলের মধ্যে এটা ইম্পর্টেন্ট যে এদের মধ্যে জাইলেম রয়েছে, ফ্লোয়েম রয়েছে। এবার দেখো এই প্রত্যেকটা পার্ট তোমাদের আসবে পরের চ্যাপ্টারে, তো এই চ্যাপ্টারে জেনে লাভ নেই, পরের চ্যাপ্টার তখন আর ডিটেলসে জানবে। আর এখানে কি রয়েছে তোমার ঊর্ধ্বমুখী সংবহন, আর এটা হেল্প করছে তোমার নিম্নমুখী সংবহন, এটুকু জানলে জাস্ট এনাফ। ওকে, এবার এখানে তাহলে এদের মধ্যে কি বলছে সংবহন কলাতন্ত্রটাই অনুপস্থিত, এদের মধ্যে পুরোই অ্যাবসেন্ট থাকে, মানে এদের মধ্যে কোনো কিছু দরকার নেই। এর কারণ বডি কইটুকু ভাই, এই তো সমাঙ্গ দেয়, মানে এদের মধ্যে কোনো ভাগ করা যাচ্ছে না। এদের এত কমপ্লেক্স সিস্টেম নিয়ে লাভটাই কি হবে? কমপ্লেক্স তো বাদই দাও, সিম্পল সিস্টেমটা এদের মধ্যে নেই। ক্লিয়ার? একদম বাচ্চা, একদম ইনোসেন্ট, এদের মধ্যে এটাও কিন্তু অনুপস্থিত। বুঝে গেল? ওকে, নেক্সট কি বলছে? শস্য গঠিত হয় না। তাহলে এই যে বারবার এই পয়েন্ট দেখো, যদি তোমার পরীক্ষায় আসে শৈবালের কতগুলো বৈশিষ্ট্য লেখো, এই পয়েন্টটা কোথায় গেল? হ্যাঁ, এইটা আর এইটা, এগুলো আশা করি মুখস্থ করতে হবে না, তাই না? কারণ এগুলো তোমরা জানবে অলরেডি। যে এটা শুধু জেনে রাখবে যে আমরা শৈবাল কার মধ্যে ফেলছি, ক্রিপ্টো ইয়া ফেনেরো। যদি এটা বুঝতে পেরে যাও তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখার দরকার নেই। এক্সামে বাকি তিনটে পয়েন্ট মনে রাখলে তুমি কিন্তু পুরোগুলো লিখতে পারবে। তাহলে নেক্সট কি বলছে? শস্য গঠিত হয় না। এবার উদাহরণ, ওই যে বললাম এক কোষে রয়েছে ভলভক্স আর বহু কোষে উলভা রয়েছে, আর একটা কি বলেছিলাম? স্পাইরোগাইরা। বুঝে গেল? আর এক কোষের মধ্যে শৈবাল ছাড়া রয়েছে কি? ক্লামাইডোমোনাস। ব্যাস, এটুকু জানলে হবে। তাহলে এই দুটো পয়েন্ট তোমার হয়ে গেল, বাকি তিনটে পয়েন্ট মনে রাখবে। তিনটে পয়েন্ট মনে রাখার কিছু নেই, একদম বলেছি অ্যালগি একদম ইনোসেন্ট, একদম বাচ্চা, এর মধ্যে এমন কোনো টাফ স্ট্রাকচার নেই যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এদের সমাঙ্গত থাকে, এদের মধ্যে মেল ফিমেল আলাদা থাকে না, লিঙ্গধর থাকে, প্লাস তোমার এর মধ্যে কোনো প্রকার সংবহন কলাতন্ত্র থাকে না। ক্লিয়ার? অ্যালগি বোঝা গেল। নেক্সট আমাদের যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে ছিল সেটা কি না তোমার মস ছিল, যাকে আমরা ব্রায়োফাইটের মধ্যে ফেলেছিলাম। তাহলে চলো এবার মস কিরকম দেখতে থাকে। একটা জিনিস মনে রাখবে, যত আমরা অ্যালগি থেকে উপরের দিকে যাচ্ছি তত বডি স্ট্রাকচার ডেভেলপ হতে যাচ্ছে। যেমন অ্যালগির ক্ষেত্রে আমরা কিছু ভাগে ভাগ করতে পারছিলাম না, কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা। বাট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু সংবহন কলাতন্ত্র তৈরি হবে, আস্তে আস্তে তুমি তাকে ভাগ করতে পারবে, ধীরে ধীরে লিঙ্গধর থেকে মেল আর ফিমেল দুটো আলাদা হবে। বোঝা গেল? তাহলে যখনই মনে রাখবে, যখন আমরা একদম দেখবে গুপ্তবীজের ক্ষেত্রে গেছি, ব্যক্তবীজের ক্ষেত্রে যাচ্ছি, তখন একদম ডেভেলপ, এদের দেহ পুরো একদম উন্নত। ওকে, এই তাহলে এগুলো কি হচ্ছে ইনিশিয়াল স্টেজ চলছে, এবার ধীরে ধীরে বাড়বে। দেখো এদের বাসস্থান কিরকম, অর্থাৎ কোথায় এদের জন্ম, এদের বাড়ি দেখো চলো। তাহলে আমরা যদি দেখি যে আমাদের মশ বা যাকে বলছি ব্রায়োফাইটা, তারা কোথায় থাকে? আগেরটা অ্যালগি কোথায় ছিল? যেখানে জলজ এলাকা, ভিজা এলাকা রয়েছে ওখানে অ্যালগি বাস করতে দেখা যায়। এদের ক্ষেত্রে কি হবে দেখো, সিক্ত স্থানে জন্মায়, তবে নিষেকের সময় জলের প্রয়োজন হয়। তাহলে এরা মশ কি বলছে এদেরকে, এদের একটা মেন ক্যারেক্টারিস্টিক কি, এদের উভচর উদ্ভিদ বলা হয় থাকে, এটা এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এটা তোমাদের লিখে রাখা তাই যে মশকে, এটা ভিভিআই, মশকে আমরা কি বলছি? উভচর উদ্ভিদ। আচ্ছা, উভচর প্রাণী কাকে বলা থাকে? ব্যাঙকে। রাইট? কেন বলি ব্যাঙকে? কারণ ব্যাঙ জলেও থাকে, ডাঙাতেও থাকে। ব্যাঙের প্রাথমিক স্টেজটা কিরকম যায়, যখন তারা হচ্ছে তোমার ব্যাঙাচি আকারে থাকে তখন তারা জলের মধ্যে বাস করছে, আস্তে আস্তে ডেভেলপ হয়ে হয়ে যখন পূর্ণাঙ্গ ব্যাঙ হয়ে গেল তখন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি রয়েছে? স্থলে রয়েছে। তাহলে নিষেকের সময় জলের প্রয়োজন হচ্ছে, বাট পূর্ণাঙ্গ অবস্থা কিন্তু স্থলে রয়েছে। তাহলে জল স্থল করার জন্য আমরা কি বলি? উভচর। দু রকম, মানে উভয় মানে কি দুটোই, মানে দু জায়গাতেই রয়েছে। বুঝা গেল? তো সেরকম ভাবে
আমাদের যদি প্রাণী রাজ্য থেকে একটু ছেড়ে এসে উদ্ভিদ রাজ্যে আসি, তাহলে এই উদ্ভিদ রাজ্যের উপচর উদ্ভিদ কাকে বলছি আমরা? তোমার এই মশকে। এই জন্য কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট যে উভচর উদ্ভিদ বলা থাকে কাকে? না মশকে। বোঝা গেল? এবার চলো, তাহলে মশকে কেন বলা থাকে? এখানে লেখাই রয়েছে যে এ কিন্তু নিষিক্ত অঞ্চলে জন্মায়, তবে নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয়, এবং এই কারণে আমাদের মশ হয়ে গেল আমাদের প্ল্যান্ট কিংডমের উভচর উদ্ভিদ, অ্যাম্ফি। এবার দেখো এদের উদ্ভিদ দেহটা কিরকম, তাহলে একটু কম্পেয়ার করো। আগে কি বললাম? এরা সমাঙ্গদেহী, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এবার এদের ক্ষেত্রে কি বলছে দেখো, এদের দেহে কাণ্ড সদৃশ অংশ কলিড। তাহলে এখনো দেখো কথার একটা এক্সাম্পল কি রয়েছে? সদৃশ কথাটা রয়ে গেল। তাহলে এই একদম নেই, নেই থেকে তো একটু ডেভেলপ করছে, কিন্তু এখনো হাইলি ডেভেলপ হচ্ছে না। এখনো সদৃশ কথাটা রয়েছে, মানে কি পুরোপুরি ডেভেলপ হচ্ছে না। যেমন পাতার মতো, বাট পাতা তো নয়, কাণ্ডের মতো, বাট কাণ্ড তো নয়, এরকম। তাহলে এদের মধ্যে কি রয়েছে? কাণ্ড সদৃশ অংশ কলিড রয়েছে, কলিড। আর কি রয়েছে তোমার? and রয়েছে তোমার পাতা সদৃশ অংশ কি রয়েছে দেখো, এবং পত্র সদৃশ অংশ কি রয়েছে? ফাইলিড। ওকে, তাহলে এদের মধ্যে তুমি এখনো মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারছো না, কিন্তু কাণ্ডের মতো রয়েছে তোমার কি? কাণ্ডের মতো রয়েছে তোমার কলিড। কি করে মনে রাখবে? ক ফর কাণ্ড, ক ফর কলিড, কলিড। এন্ড পাতা সদৃশ অংশ কি রয়েছে? পত্র বা পাতা যাই বলো না কেন, সেটা রয়েছে ফাইলিড, ফাইলিড। বোঝা গেল? এবার কি বলছে? কিন্তু কিন্তু এদের মেন বৈশিষ্ট্য কি? যে এদের কিন্তু কোনো মূল থাকে না, তার পরিবর্তে রাইজয়েড থাকে। তাহলে কি বলছে? একটু ডেভেলপ হলো। কি ডেভেলপ করলো? আগে যেমন ছিল তার তুলনায় একটু ডেভেলপ হলো যে এদের মধ্যে পাতা দেখতে পাওয়া যায় না, বাট পাতা সদৃশ অংশ থাকে। মূল দেখতে পাওয়া যায় না, সরি কাণ্ড দেখতে পাওয়া যায় না, বাট কাণ্ড সদৃশ অংশ কলিড থাকে। তাহলে মূলের ক্ষেত্রে কি বলছে? যে এদের মূলও দেখতে পাওয়া যায় না, কিন্তু মূলের পরিবর্তে কি রয়েছে? রাইজয়েড। এটা ইম্পর্টেন্ট, কারণ রাইজয়েড কিন্তু এই যখন মশের ক্ষেত্রে আসবে তখন লিখতে হবে। তাহলে এদের ক্ষেত্রে কি রয়েছে তোমার? রাইজয়েড রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইজয়েড। এবার কি বলছে? এদের ফল ও বীজ গঠিত হয় না। এটা তো আলাদা করে বলার কিছুই নেই, বাদ দাও। এন্ড এদের প্রধান দেহটি কি রয়েছে না? লিঙ্গধর প্রকৃতির হয়ে থাকে। তাহলে লিঙ্গধর প্রকৃতির মানে আগে বললাম যে একটা উদ্ভিদের মধ্যে মেল ফিমেল দু রকমই যখন রয়েছে তখন তাকে লিঙ্গধর বলছি। এদের ক্ষেত্রে তাহলে সেম রয়েছে, এটা কিন্তু তোমার অ্যালগি আর মশার ক্ষেত্রে সেম, যেদের মধ্যে লিঙ্গধর থাকে। ডিফারেন্ট কথা হলো শুধুমাত্র পরিবর্তে কিছু দেখা যাচ্ছে। ওকে, এটা গেল। এবার নেক্সট চলো কি বলছে? যে ফল ও বীজ। তাহলে ফল বীজ তো গঠন হয় না, এটা আগে বলে দিল যে এদের মধ্যে ফল আর বীজ গঠন হয় না। সংবহন কলাতন্ত্র কি বলছে দেখো। সংবহন কলাতন্ত্র মানে আমি আগেই বললাম, এখানের মধ্যে আরেকবার দেখানো ভুলে গেলে। ধরনের দেখতে পাওয়া যায় সরল জটিল, জটিলের মধ্যে জাইলেম ফ্লোয়েম রয়েছে, আর সরলের মধ্যে জাইলেম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। তো এক্ষেত্রে বলছে দেখো, এদের ক্ষেত্রে জাইলেম সদৃশ অংশ হ্যাড্রোম এবং ফ্লোয়েম সদৃশ অংশ লেপ্টোম উপস্থিত থাকে, এবং জাইলেম ফ্লোয়েম দ্বারা গঠিত উন্নত সংবহন কলা থাকে না, সরল প্যারেনকাইমা কলা থাকে। তাহলে এখানে কি বুঝলে? এদের মধ্যে সব দেখো সদৃশ সদৃশ আছে, তাই তো? মানে এদের মধ্যে পুরোপুরি জাইলেম নেই, বাট জাইলেম সদৃশ অংশ কি রয়েছে? হ্যাড্রম। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো খাতায় লিখে রাখবে। আর ফ্লোয়েমও নেই, ফ্লোয়েম সদৃশ অংশ কি রয়েছে? লেপ্টম। বোঝা গেল? আর কি রয়েছে এদের মধ্যে? এখানে তা লিখেই দিই, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এন্ড স্ক্লেনকাইমা দেখতে পাওয়া যায়। তাহলে এর মধ্যে কি দেখতে পাওয়া যায়? আমার মশের মধ্যে দেখা যায় তোমার প্যারেনকাইমা দেখা যায়। বোঝা গেল? আচ্ছা, এদের শস্য কি হয়? শস্য গঠন হবেই না, কারণ এটা আমাদের এর মধ্যে পড়ছে, তোমার অপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে। এবার উদাহরণ কি হবে? রিক্সিয়া হবে, ফিউনেরিয়া হবে, যেটা আমি আগেই বললাম। রিক্সিয়া কিরকম হবে? থ্যালাস প্রকৃতির হবে, থ্যালাস গঠন করে থাকে। থ্যালাস কি? এটা পরে জানবে।
এটা আমাদের ডিস্কের মধ্যে থ্যালাস দেখতে পাওয়া যায়। আর কি রয়েছে ফিউনেরিয়া, ফিউনেরিয়ার মধ্যে কাণ্ড ও পত্র মসযুক্ত হয়ে থাকে। বুঝে গেল? তাহলে এটা গেল তোমার কি মস। 3 নাম্বার কি ছিল ফার্ন, যেটা তোমার লাস্ট গ্রুপ অফ কার না ক্রিপ্টোগ্যামি লাস্ট। ওকে, তো ক্রিপ্টোগ্যামির মধ্যে এরা কিরকম অঞ্চলে জন্মায় দেখো, প্রত্যেকটা ডেভেলপ করছে বললাম, এরা কি ডেভেলপ করছে দেখি এবার নাকি। আচ্ছা, এরা এবার জল ছেড়ে দিল, এরা এবারে স্থলজ উদ্ভিদ হয়ে গেল। তাহলে প্রথমে একবার দেখো অ্যালগি একদম জলে রয়েছে, এদের কোনো স্থলে অস্তিত্বই নেই। তারপরে কি হলো, এই স্থলে রয়েছে জলে রয়েছে, যখন যেমন দরকার তখন তেমন করছে। এবার 3 নাম্বার যখন চলে আসছে তোমার ফার্ন, তখন দেখো এরা তো জল ছেড়ে দিয়ে স্থলজ উদ্ভিদই হয়ে গেল। তাহলে এদের সাথে জলের আর সম্পর্ক নেই। উদ্ভিদ দেহ কিরকম হয়ে থাকে, বলছে এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত করা যাচ্ছে এবং পাতা 2 প্রকার হয়ে থাকে, ক্ষুদ্র ও সূক্ষ্ম মাইক্রোফাইলাম, মেগাফাইলাম এবং বৃহৎ ও প্রসারিত হয়ে থাকে। তাহলে এদের ক্ষেত্রে দেখো কি বুঝলে, প্রথম ক্ষেত্রে অ্যালগির ক্ষেত্রে না আছে পাতা, না আছে মূল, না আছে কাণ্ড সমাগতি। সেকেন্ড ক্ষেত্রে ধীরে ধীরে পাতা সদৃশ অংশ, কাণ্ড সদৃশ অংশ দেখা গেল। 3 নাম্বার ক্ষেত্রে এসে মূল, কাণ্ড, পাতায় বিভাগ করা যাচ্ছে। শুধু তাই নয়, এদের পাতাকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা ক্ষুদ্র একটা বৃহৎ, যাকে বলা হচ্ছে মাইক্রোফাইলাম অ্যান্ড মেগাফাইলাম। বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে ফল ও বীজ। তাহলে এদের ফল ও বীজ গঠন হবে কি, হবে হবে না? তাই জন্য তোমার ক্রিপ্টোকে আমি বলেছিলাম, প্রথমেই বলেছি দেখো, এদের ক্ষেত্রে ফল, ফুল, বীজ কিছু গঠন হয় না, একদম কিপ্টে এ কিছুই করে না, এ একদম জাস্ট থাকে, শুধু কিচ্ছু নাই, না ফল গঠন করে, না ফুল গঠন করে, না বীজ গঠন করে, না শস্য, কোনো কিছুই গঠন করে না। তাহলে এদের মধ্যে কি রয়েছে দেখো, ফল ও বীজ গঠন হয় না। এই পয়েন্টটা তোমার যদি মনে রাখতে হয় আলাদা করে, কোনো দরকার নেই মনে রাখার, এটা সেম, 3টে ক্ষেত্রে এটা হবে। আরেকটা কি বলেছিলাম, শস্য, এদের ক্ষেত্রে শস্য গঠন হবে না, আগের ক্ষেত্রে হয়নি, ক্ষেত্রেও হবে না, বাট এবার ধীরে ধীরে ডেভেলপ যখন হচ্ছে তখন কিন্তু হবে। বাট ক্রিপ্টোগ্রামাসের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট মানে না মনে রাখলেও চলবে, কারণ 3টে ক্ষেত্রে সেম হবে। মনে রাখার জিনিস 3টে, একদম সিম্পল, খুব বেশি কিছু জটিল না, একদম সিম্পল। ওকে, এবার সংবহন কলাতন্ত্র কি রয়েছে দেখো, এদের মধ্যে রয়েছে জাইলেম ও ফ্লোয়েম কলা দ্বারা গঠিত উন্নত সংবহন কলা থাকে। তাহলে এরা এই দিক থেকে এবার ডেভেলপ হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে কিছু ছিল না, সেকেন্ড ক্ষেত্রে তোমার মানে মানে জাইলেম সদৃশ অংশ, ফ্লেম সদৃশ অংশ ছিল, আর কি ছিল সরল প্যারেনকাইমা ছিল, তাই তো। কিন্তু এদের ক্ষেত্রে দেখো পুরো জটিল সংবহন কলাতন্ত্রটার উপস্থিত রয়েছে, অর্থাৎ এর মধ্যে জাইলেমও রয়েছে, এর মধ্যে ফ্লোয়েমও রয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এর এক্সাম্পল কারো হবে দেখো, লাইকোপোডিয়াম রয়েছে, শুষ্নি রয়েছে, ড্রাইভটেরিস রয়েছে, এগুলো তোমার কার এক্সাম্পল পড়ছে, এগুলো তোমার ফার্নের এক্সাম্পল। তাহলে এই যে যেগুলো পড়লাম ক্রিপ্টোগ্রামাসে 3টে অলরেডি হয়ে গেল, ক্রিপ্টোগ্রামাসে কি কি পড়বে, এই 3টে পয়েন্ট, বাসস্থান প্রকৃতি, উদ্ভিদ দেহ, সংবহন কলাতন্ত্র, এটা তোমাদের এক্সট্রা করে মনে রাখতে হবে। বাকিগুলো এতবার রিপিট করছি আমি ভিডিওর মধ্যে, অর্থাৎ তোমার মনে কিন্তু থাকবে যে ক্রিপ্টোগ্রামি মানে অপুষ্পক উদ্ভিদ যার মধ্যে ফুল, ফল, বীজ গঠন হয় না। বোঝা গেল? ওকে, আর একটা জিনিস, একটু এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, কিছু করার নেই, এক্সাম্পল গুলো তোমার মনে রাখতে হবে। তবে হ্যাঁ, একবার মনে রাখো, কারণ 11এও থাকবে, 12এও থাকবে, এগুলোর ক্ষেত্রে হেল্প হবে। এগুলো আবার রিপিট হবে, দেখবে হায়ার ক্লাসে যাওয়ারও আবার রিপিট করবে। ওকে, নেক্সট এবার যেটা আছে তোমার ব্যক্তবীজি। তাহলে ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম কথাটার মানে কি বলেছিলাম, ব্যক্ত মানে কি ওপেন থাকবে, এক্সপোজ, ওপেন অর এক্সপোজ। ওকে, তাহলে এক্সপোজ রয়েছে। এদের বাসস্থান কিরকম দেখো, এবার কিন্তু এরা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এত ক্ষেত্রে যেমন তোমার সংবহন কলাতন্ত্র কার ক্ষেত্রে ছিল, কার ক্ষেত্রে ছিল না। এবার দেখো কি বলছে, বাসস্থান ও প্রকৃতি। ওকে, তাহলে এদের ক্ষেত্রে বাসস্থান প্রকৃতি কিরকম হবে, এক সেকেন্ড। এরা কি থাকে, স্থলজ, দীর্ঘ ও স্থলজ থাকে, দীর্ঘ থাকে এবং কাষ্ঠল থাকে। কাষ্ঠল মানে কি, এদের এদের মধ্যে কি কাঠ থাকবে। দেখো এতক্ষণ শৈবালের মধ্যে কাঠ পাবে না, কিন্তু এরা যেহেতু বৃহৎ আকারে হচ্ছে না, এদের বডির মধ্যে কিন্তু তুমি কাষ্ঠল পাবে, মানে কি কাঠ থাকবে এদের বডির মধ্যে। ওকে, নেক্সট কি বলছো তোমার, যে এরা বহু বর্ষজীবী। বহু বর্ষজীবী কথাটার মানে কি, যে এরা অনেক বছর বাঁচতে পারবে। ওকে,
তাহলে এরা অনেক বছর বাঁচবে। এন্ড চিরহরিৎ বৃক্ষ মানে সবসময় এদের গাছের পাতাটা সবুজ থাকবে। চিরহরিৎ, হরিৎ মানে কথাটা সবুজ থাকবে। তাহলে এদের বডির এগুলো বৈশিষ্ট্য যে এরা স্থলজ থাকবে, মানে এরা তোমার জলের সাথে সম্পর্ক নেই, অবশ্য আগে থেকেই বাদ হয়ে গেছে ডেভেলপের দিকে যত আসছে। তারপরে দীর্ঘ রয়েছে, কাষ্ঠল রয়েছে, বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ রয়েছে। আচ্ছা, নেক্সট কি বলছে, উদ্ভিদ দেহ। তাহলে এদের দেহটা কিরকম থাকে? এদের দেহটা রেণুধর থাকে। রেণুধর কথাটার মানে কি? তাহলে এদের দেখো, এরা যেহেতু আগে থেকে যে মানে বৈশিষ্ট্য কোনো কমবে না, ডেভেলপই হবে। তাহলে আগের থেকে তোমার ফুল মানে মূল কাণ্ড পাতে বিভেদ হতে শুরু করে দিয়েছে, নিশ্চয়ই এখানে তোমার আবার বিভেদ নয় এরকম হবে না। তাহলে এটা কিন্তু মূল কাণ্ড পাতে বিভেদ রয়েছে, প্লাস এক্সট্রা কি রয়েছে, এদের বডির মধ্যে অনেক রেণু দেখা যায়। রেণু ছোট ছোট কণা কণা থাকে, যেটা উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক তেমন ভাবে এদের বডির মধ্যে কিন্তু তোমার রেণু রয়েছে। নেক্সট কি বলছে, ফুল, ফল ও বীজ। এদের মধ্যে ফল ও বীজ কি হয়? এদের দেহে ফল গঠিত হয় না এবং বীজটা নগ্ন প্রকৃতির হয়, যাতে 2 বা তার বেশি বীজপত্র থাকে। তাহলে একটা বীজকে যদি আমরা দেখি এরকম ভাবে থাকে একটা বীজ, এই বীজের মধ্যে কোনো প্রকার কভারিং থাকে না এবং এই বীজের বীজপত্র একটাও থাকতে পারে আবার দুটোও থাকতে পারে। তাহলে এদের মধ্যে কি বৈশিষ্ট্য মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা যে এদের মধ্যে ফল গঠন হয় না। এদের মধ্যে কিন্তু কোনো প্রকার তুমি ফল দেখতে পাবে না। আর বীজটা আগে বলেছি, নগ্ন কথাটা মানে কি, ওই ওপেন বা এক্সপোজ থাকবে এবং তার মধ্যে 2 বা তার বেশি বীজপত্র থাকবে। নেক্সট বলছে সংবহন কলাতন্ত্র। তাহলে এদের বডির মধ্যে সংবহন কলাতন্ত্র কি থাকবে? উপস্থিত থাকবে। এখানের মধ্যে এটা একটা মিস্টেক আছে, এটা উপস্থিত থাকবে, সংবহন কলাতন্ত্র উপস্থিত। ওকে, কারণ এই যখন আমি বললাম কি আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ব্যাক নিশ্চয়ই করবো না, তুমি ডেভেলপ করছো। আমার আগের জন্মে কিছু এফ ছিল, সেখান থেকে ডেভেলপ হয়ে মানুষ হতে এসেছে, আবার এফ হয়ে যাবে না, আরো ডেভেলপমেন্ট হচ্ছে। তো ঠিক তেমনই এখানে কিন্তু কখনোই এটা কমবে না। সংবহন কলাতন্ত্র আগে যত স্টার্ট হয়েছে এর পরে থাকবে, এভাবে মনে রাখবো কি। নেক্সট বলছে কি শস্য। তাহলে এদের বডির মধ্যে বা শস্য গঠন করা স্টার্ট করবে, কারণ এরা আমাদের কার মধ্যে পড়ছে, ফেনোগ্রামের মধ্যে আসছে। তাহলে শস্যটা কিরকম বলছে না, গর্ভাধানের পূর্বে শস্য গঠন হয়ে থাকে। এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। গর্ভধারণের ক্ষেত্রে এবার দেখবেন নিষেক প্রক্রিয়া কথাটা মানে কি, যেমন আমাদের ক্ষেত্রে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, তেমন উদ্ভিদের ক্ষেত্রে নিষেক হয়ে থাকে। নিষেকের ফলে কি থাকে না, তোমার বীজ হয়, বীজ থেকে সেখান থেকে ফল তৈরি হয়। এবারে নিষেকের অনেক ধরনের প্রসেস থাকে, দ্বিনিষেক হয়ে থাকে, যার ফলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড প্রচুর শস্য উৎপন্ন হয়, অত তোমরা দেখবে। বাট এখানে জেনে রাখো যে গর্ভধানের পূর্বেই তোমার এখানে কি রয়েছে, শস্য গঠন হচ্ছে। তোর এক্সাম্পল কারা হবে, সাইকাস এন্ড পাইনাস আর নিটাম। সাইকাস পাইনাসটা মেন মনে রাখবে, নিটামটা সাথে রয়েছে। তাহলে সাইকাস পাইনাস নিটাম এগুলো তোমার জিমনাস্টার মধ্যে পড়ছে। তাহলে কি বুঝলে যে এখানের মধ্যে ডিফাইন্ড কি কি রয়েছে? এখানের মধ্যে ডিফাইন্ড তোমার কি রয়েছে, এদের দেহটা রেণুধর প্রকৃতির হয়ে থাকে, অ্যান্ড এদের ফল গঠন হয় না, অ্যান্ড রয়েছে কি তোমার এই গর্ভধানের পূর্বে এদের শস্য গঠনটা হয়ে থাকে। বোঝা গেল? এই যে সাইকাসের গাছ, সাইকাস পাইনাস এগুলো দেখে থাকবে, তোমরা পার্কে টার্কে গেলে সেখানে অনেক থাকে। ওকে, এবার নেক্সট বলছে গুপ্তবীজি। এই গুপ্তবীজি কথাটার মানে কি? তাহলে গুপ্ত মানে কি বললাম, ক্লোজ রয়েছে। তাহলে গুপ্ত কথাটার মানে কি রয়েছে তোমার, ক্লোজ। গুপ্ত, গুপ্তধন বলে, তাহলে ক্লোজ রয়েছে। ওকে, এবার তাহলে বাসস্থান ও প্রকৃতি, তাহলে এরা কিরকম অঞ্চলে জন্মে দেখো চলো। বাসস্থান ও প্রকৃতি, এরা স্থলজ হয়ে থাকে এবং বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়ে থাকে। বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে, বৃক্ষ। তাহলে বিরুৎ জাতীয়, গুল্ম আর বৃক্ষ জাতীয় মানে কি, বৃক্ষ সব থেকে এত হাই লেভেল, আম গাছ ফাম গাছ এগুলো থাকলে বৃক্ষ জাতীয় উদ্ভিদ থাকে। জবা গাছ এগুলো, এগুলো হচ্ছে হাইট করে বেশি হয় না, ছাকড়া টাইপের হতে মানে চারিদিকে ঘিরে থাকে, তাই তো। এরকম বিরুৎ, গুল্ম এরা 3 ধরনের হতে পারে। মানে যত উদ্ভিদের মধ্যে এত ভ্যারাইটি দেখছি, তার সব থেকে হাই পোর্শন আমার রয়েছে কি, গুপ্তবীজি। তাহলে আম গাছ, জাম গাছ বলো, ধান গম ভুট্টা প্রত্যেকে কার মধ্যে আসবে, তোমার এই গুপ্তবীজের আন্ডারে। মানে কি, এদের যে বীজটা রয়েছে সেটা কিন্তু খোলা থাকে না, এদের বীজটা কি থাকে, ক্লোজ থাকে, গুপ্ত থাকে। নেক্সট বলছে কি উদ্ভিদ দেহটা কিরকম থাকে, এদের দেহ, এদের প্রধান উদ্ভিদ দেহটা কি থাকে না, রেণুধর থাকে, যেমনটা আগের ক্ষেত্রে ছিল।
এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে। তো মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে সিম্পল, আর রেণুধর কিন্তু দুজনের মধ্যে দেখা যায়, অর্থাৎ আমার আগেরটা যা ছিল এটাও সেম থাকবে, দুজনের মধ্যে রেণু রয়েছে। নেক্সট হচ্ছে ফল ও বীজ। ফল ও বীজের মধ্যে কি বলছে যে এদের দেহে প্রকৃত বা অপ্রকৃত ফল গঠন হয়ে থাকে। তো প্রকৃত অপ্রকৃত ফল কথাটার মানে কি? ফলের কিছু ক্যারেক্টারিস্টিক থাকে, ঠিক আছে, এগুলো তোমরা পরে পড়বে। তো সেই ফলের যেগুলো ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, যেটা প্রকৃত মানে ফল হতে গেলে কি কি লাগবে, তার আউটার লেয়ার, ইনার লেয়ার, মিডল লেয়ার থাকবে, তার বীজ থাকবে, তার বীজে কটা বীজপত্র থাকবে, প্রচুর জিনিস, ওদের জানার দরকার নেই। প্রকৃত ফল মানে যার মধ্যে একটা ফল যদি আমরা একদম ট্রু বলতে চাই, কি কি থাকার দরকার সেগুলো প্রত্যেকটা রয়েছে, তখন তাকে আমরা কি বলছি? প্রকৃত ফল। আর যখন তার মধ্যে সেগুলো থাকবে না, তখন তাকে আমরা বলছি অপ্রকৃত ফল। সিম্পল, ক্লিয়ার? ওকে। নেক্সট বলছে কি এদের ফলের মধ্যে বীজ থাকে। থাকবে, ফলের মধ্যে বীজ তো থাকবেই, কারণ এদের তো অলরেডি বীজ গঠন করছে। এবং সেই বীজে বীজপত্রের সংখ্যা একটি বা দুটি হতে পারে, এবং এই বীজপত্রের সংখ্যা অনুযায়ী একে আমরা আবার ভাগ করেছি না, এটা প্রথমে বলেছি একদম ফার্স্টে, বীজপত্রের সংখ্যা অনুযায়ী একে আমরা ভাগ করতে পারি একবীজপত্রী। মানে একটা থাকলে তখন তাকে আমরা কি বলছি? এক বীজপত্রী। অ্যান্ড দুটো থাকলে তখন তাকে আমরা বলছি দ্বিবীজপত্রী। দ্বি মানে দুটো, বীজ রয়েছে, দ্বিবীজ যুক্ত রয়েছে, তখন তাকে আমরা বলছি দ্বিবীজপত্রী। সংবহন কলাতন্ত্র তো উপস্থিত থাকবেই, কারণ সিম্পল, আমরা হাইলি ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছি। নেক্সট হচ্ছে শস্য। আগেরটা কি বলেছিলাম? গর্ভাধানের পূর্বে শস্য গঠিত হয়, কিন্তু এক্ষেত্রে কি বলছে? দ্বিনিষেকের পর শস্য গঠন হয়, এবং সে শস্যের মানে কিরকম থাকে? ট্রিপ্লয়েড প্রকৃতির থাকে, মানে 3n থাকে। এই ট্রিপ্লয়েড কি এখন বললে মাথায় ঢুকবে না, এটা পরে জানবে। তাহলে এটা জেনে রাখবে যে ওদের ক্ষেত্রে গর্ভাধানের পূর্বে শস্য গঠন করছে, এদের ক্ষেত্রে দ্বিনিষেকের পর শস্য গঠন করছে। ওদের ক্ষেত্রে শস্যটা ছিল হ্যাপ্লয়েড প্রকৃতির, এন ছিল, এটা মনে রাখবে। উদাহরণ কি ছিল? ধান, গম, ভুট্টা। ধান, গম, ভুট্টা তোমার কার আন্ডারে পড়লো? না আমার গুপ্তবীজি, যার মধ্যে বীজটা গোপন থাকবে এবং যেটা কিন্তু 3n প্রকৃতির শস্য দেবে। বোঝা গেল? তাহলে এইগুলো তোমার কি গেল না, যে আমরা প্রথমে ভাগ করেছিলাম, তাহলে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, সরি, ব্যক্তবীজ আর গুপ্তবীজি। এবার চলো, আমি কি বলেছি? গুপ্তবীজিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি রয়েছে একবীজপত্রী, একটা রয়েছে দ্বিবীজপত্রী। এবার তারা কারা? তাহলে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী ভাগ করছি। দেখো একবীজপত্রীর প্রকৃতি কিরকম হয়ে থাকে, কথাটা বলো, যে প্রকৃতি বলতে কি, মানে গাছের স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, তাই তো, কিরকম দেখতে হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদ বিরুৎ জাতীয় হতে পারে, গুল্ম জাতীয় হতে পারে, এবং বৃক্ষের সংখ্যা কম থাকে, বেশিরভাগ এক বর্ষজীবী থাকে। এক বর্ষজীবী কথাটা মানে কি? এক বছরে একবারই হবে, মানে বহু বর্ষজীবী মানে কি, মানে একবার ফল দিল, মারা গেল, এরকম। আর বহু বর্ষজীবী নাকি বারবার ধরে হবে, বারবার ধরে বারবার ধরে হবে, যেমন অল টাইম পাওয়া যায় না, কিছু ফল থাকে সিজনে পাওয়া যায়, কিছু ফল অল টাইম পাওয়া যায়। তো সে এক বর্ষজীবী মানে ওটা, আর বহু বর্ষজীবী অল টাইম পাওয়া যায়। ওকে। আর এদের ক্ষেত্রে কি বলছে? এদের ক্ষেত্রে বৃক্ষ জাতীয় হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ভূবর্ষজীবী থেকে বিরুদ্ধ গুল্মের সংখ্যা কম থাকে। তাহলে এদের ক্ষেত্রে কি বলা হচ্ছে তোমার? একবীজপত্রীর ক্ষেত্রে কি? একবীজপত্রীর ক্ষেত্রে তোমার এদের বৃক্ষের সংখ্যা কম থাকে, আর এদের ক্ষেত্রে বিরুদ্ধ গুল্মের সংখ্যা কম থাকে, বেশিরভাগ কি থাকে? বৃক্ষ জাতীয় থাকে, মানে বড় বড় গাছগুলো হবে, আম গাছ, তেঁতুল গাছ, এগুলো হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলছি এদের মূল কিরকম থাকবে? অস্থানিক বা গুচ্ছমূল থাকবে, আর এদের ক্ষেত্রে মূল স্থানিক বা প্রধান মূল থাকবে। অর্থাৎ এদের ক্ষেত্রে গুচ্ছমূল মানে কি, যে অনেক গাছের মূল থাকবে, দেখবি এরকম ভাবে একদম এরকম ভাবে জড়িয়ে থাকে অনেকগুলো। ধান গাছ, গম গাছের ক্ষেত্রে দেখবে মূল এরকম থাকে। আর এদের ক্ষেত্রে দেখবে প্রধান মূল থাকে, মূলগুলো তো গুচ্ছ আকারে থাকে না, এইভাবে থাকে, এইভাবে 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 থাকে, এটা স্থানিক মূল বলা হচ্ছে। বোঝা গেল? ওকে। নেক্সট বলছি দেখো, এদের ক্ষেত্রে কাণ্ড শাখাহীন হয়ে থাকে, অর্থাৎ এদের কাণ্ডের মধ্যে তেমন ভাবে এই কাণ্ড রয়েছে, এর মধ্যে একদম শাখা প্রশাখা তেমন থাকে না, এই ডিভিশন ডিভিশন তেমন থাকে না। তাহলে এত ডিভিশন থাকে না, থাকে না। কিন্তু আম গাছের ক্ষেত্রে কিরকম দেখবে? আম গাছটা এরকম রয়েছে, এর মধ্যে এখান দিয়ে শাখা, এখান দিয়ে শাখা, এরকম প্রচুর শাখা প্রশাখা যুক্ত থাকে, রাইট? ওকে। নেক্সট বলছে পাতা। পাতা কিরকম থাকে? সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত সমাঙ্গ পৃষ্ঠ প্রকৃতির থাকে। তাহলে আমরা হচ্ছে যে কলা গাছ খেয়াল করবো, কিরকম থাকে পাতাগুলো? এই সিম্পল গেল,
এই এই সিম্পল স্ট্রাকচার, দেখো কোনো কোনো জটিলতা নেই, একদম সিম্পল। যেটা আমরা হাতে এই পাতা ডিজাইন করা যায়, মেহেন্দি করা, তখন তোমরা ডিজাইন করা, একদম সিম্পল স্ট্রাকচার, কোনো জটিলতা নেই। মানে কি রয়েছে, সমান্তরাল, দেখো প্রত্যেকটা পাতা একটার সাথে একটা লেভেলে আছে, সমান্তরাল প্রকৃতির আসছে। হুম, এখানে দেখো ভালো করে বোঝা যাবে। দু ধরনের পাতা থাকে, একটা হচ্ছে তোমার এরকম, এটা, আর একটা কি এটা, হলো। তাহলে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সমান্তরাল, এখন কমপ্লিট হয়নি, হ্যাঁ, সমান্তরাল, এরকম তার স্ট্রাকচার, সমান্তরালে যাচ্ছে, এই 2 3 4 5 6, এদিকেও সেম, 1 2 3 4 5 6 7, তাহলে কি সমান্তরালে রয়েছে। আর এটা দেখো, এক্ষেত্রে স্ট্রাকচার হবে এরকম, এখান থেকে আবার এরকম, এইরকম, এই চলছে, জালাকার স্ট্রাকচার গঠন করছে, জালাকার দেখো প্রচুর একদম কমপ্লেক্স স্ট্রাকচার, একদম জালের মতো গঠন করছে এইভাবে। যেগুলো তোমার হচ্ছে কাঁঠাল গাছ দেখবে, আম গাছ দেখবে, এগুলো ক্ষেত্রে দেখতে পাবে এরকম স্ট্রাকচার, সেম সেম অপোজিটও দেখতে পাওয়া যাবে, কোনো মিল নেই, একদম জালাকাকা। দেখো এর মন যতটা সরল, ওর মন ততটাই প্যাঁচালো, এরকম টাইপসের দেখতে, তাই না, একদম জটিল স্ট্রাকচার একটা। তাহলে এদের কি রয়েছে, সমান্তরাল পত্র থাকবে, আর ওদের মধ্যে কি থাকবে না, জালাকাকার, জালের মতো স্ট্রাকচার, জালাকাকার, নেট বা জালের মতো মানে আকারে বিচ্ছিন্ন রয়েছে। ওকে, নেক্সট কি বলছে দেখো, এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাই এক বীজপত্রী থাকে, সিম্পল। আর এদের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে, তাই এদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হচ্ছে। উদাহরণ কি হবে, ধান, গম, ভুট্টা, এদের ক্ষেত্রে কি রয়েছে তোমার, ধান, গম, ভুট্টা, এদের ক্ষেত্রে তোমার হচ্ছে একবীজপত্রী, অর্থাৎ পাতা সমান্তরাল থাকবে, এদের মধ্যে একটা বীজপত্র দেখা যাবে, গুচ্ছমূল থাকবে। আর এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার গুল্ম বা বিরুৎ জাতীয় হবে। এগুলো দেখো বোঝা যাচ্ছে যে আম গাছ, তেঁতুল গাছ, ছোলা, মটর, এগুলো এগুলো হচ্ছে তোমার কি দ্বিবীজপত্রী, দুটো বীজপত্র থাকবে, বছর দুবার আসবে, বহু বর্ষজীবী হবে। আর কি হবে না, বিরুৎ গুল্মের সংখ্যা কম থাকে, বৃক্ষ জাতীয়, কারণ আম গাছ বৃক্ষ জাতীয় থাকে, তেঁতুল গাছ বৃক্ষ জাতীয় থাকে, তাহলে বৃক্ষ জাতীয় গাছের সংখ্যাটা বেশি হবে। বুঝে গেল। আচ্ছা, এবার দেখো লাস্ট কি বলছে, ফ্যানেরোগেমি বা পুষ্প উৎপাদন সাহায্য প্রজননকারী উদ্ভিদ, প্রজনন সম্পন্নকারী উদ্ভিদ, উদ্ভিদ সমূহ, গুপ্ত উদ্ভিদ, এটা যা সিম্পল দেওয়া রয়েছে, ওটাই, কিছু তেমন নেই। আচ্ছা, তাহলে দেখো প্রথম থেকে একবার, আমরা তাহলে কমপ্লিট হয়ে গেল, প্রত্যেকটা একদম প্রথমে শ্রেণীবিন্যাস দেখেছিলাম যে কিভাবে ভাগ করছি, প্রত্যেকটা আলাদা করে দেখলাম। তাহলে দেখো শৈবালের ক্ষেত্রে আবার রিভিশন করে নাও, শৈবালের ক্ষেত্রে একদম সিম্পল স্ট্রাকচার, কোনো কিছু নেই। মশার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হলো, যার মধ্যে এবার হচ্ছে যে জলের স্থলে দু জায়গাতে বাস করতে শুরু করলো, তারপরে তোমার ফার্ন এলো, যার মধ্যে মশার মধ্যে পাত্র সদৃশ অংশ, কাণ্ড সদৃশ অংশ দেখা যাচ্ছে। এর মধ্যে কি হলো, তারপরে তোমার সংবহনতলা তন্ত্র চলে আসছে, পাতা মূল কাণ্ড ভাগ করা যাচ্ছে। আর ফার্ন কি হলো, একদম স্থলে থাকতে স্টার্ট করলো। নেক্সট চলে আসো তুমি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এরা আরো ডেভেলপমেন্ট হয়ে গেছে, এদের মধ্যে তোমার রেণু আসছে এর মধ্যে, কিন্তু এদের ক্ষেত্রে এদের মধ্যে ডিফারেন্ট কি ছিল, এদের ক্ষেত্রে শস্যটা গর্ভাধানের পূর্বে গঠন হচ্ছে, ওদের ক্ষেত্রে দ্বিনিষেকের পর গঠন হচ্ছে। এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড, ওদের ক্ষেত্রে ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, 3N ছিল, ট্রিপ্লয়েড শস্য দেখা যাচ্ছে। গুপ্ত বীজকে দুভাবে ভাগ করেছিলাম, একবীজপত্রী, বহুবীজপত্রী। একবীজপত্রী আর বহুবীজপত্রীর মধ্যে পার্থক্য দেখলাম যে এদের মূলটা গুচ্ছ থাকে, এদের মূলটা স্থানিক থাকে, প্লাস একটা বীজপত্র, দুটো বীজপত্র থাকে, এটা এক বর্ষটা বহু বর্ষ, বিভিন্ন ধরনের ভাগ আমরা দেখলাম। তাহলে এইটা হয়ে গেল তোমার কি পুরো প্ল্যান্ট কিংডমের যে শ্রেণীবিন্যাস ছিল ওটা কমপ্লিট। এবার নেক্সট দিন আমরা দেখবো কি অ্যানিমাল কিংডমের শ্রেণীবিন্যাস। তো আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এগুলো খুবই সিম্পল, জাস্ট একবার দেখে নেবে, তাহলে কিন্তু মনে থাকবে। অলরেডি অনেকবার বলা রয়েছে, ডিভিশন করে করে বলা রয়েছে কোনটা ক্ষেত্রে কি ডেভেলপ হয়েছে, ইজিলি মনে থাকবে। জাস্ট 3টে পয়েন্ট মনে রাখলে বাকিগুলো তো অলরেডি তোমার মনে থাকবে, কারণ ক্রিপ্টোগ্রামাস আর ফেনোগ্রামি মনে থাকবে। ওকে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। আর আজকে ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা প্রাণী রাজ্যের আলোচনা করব। থ্যাংক ইউ, বাই।